আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী নয়ন চন্দ্রকে আটক করা হয়েছে। কিভাবে কোন সংবাদের ভিত্তিতে এই সাবেক ভূমিমন্ত্রীকে আটক করা হলো তা জানতে পারবেন। সেই সাথে আটক হয়েছে সাবেক মন্ত্রী সাবির হোসেন চৌধুরী, তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে। হঠাৎ করে হেভি ওয়েট নেতারা এবার গ্রেপ্তার হতে যাচ্ছে। মন্ত্রী থেকে শুরু করে সচিব পর্যায়ের লোকও কিন্তু গ্রেপ্তার হচ্ছে। আরও কী কী বিষয় উঠে আসলো তা নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। এরপর জানিয়ে দিব এবার কর্নেল ওরির হুঁশিয়ারি বার্তা। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মকাণ্ডে অগ্রগতি আশানুরূপ নয়, আরও তথ্য দিয়েছেন তিনি। সে সাথে তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে কি জানালো বিএনপি। আরও কী কী বিষয় উঠে আসলো এই বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর, সে বিষয়টাও তুলে ধরব। এবং সবশেষে জানিয়ে দেব এবার ফ্যাসিস্টদের স্থান হবে না এই দেশে, এমন দাবি করে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন রুহুল কবির রিজভী। বিএনপি এই নিয়ে আরও কী কী বললেন ভিডিওর শেষ অংশে জানিয়ে দেব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। একের পর এক হেভি ওয়েট নেতারা কিন্তু গ্রেপ্তার হতে যাচ্ছে। অবশেষে কি তাহলে ইউনূস সরকার এবার গ্রেপ্তারের মিশন শুরু করলো? কেননা হঠাৎ করে দেখা যাচ্ছে প্রতিদিন কেউ না কেউ গ্রেপ্তারি হচ্ছে। এমপি মন্ত্রী থেকে শুরু করে উচ্চ পর্যায়ের নেতারা এবার গ্রেপ্তার হচ্ছে। সর্বশেষ এবার ভারতে পালানোর সময় সাবেক ভূমির মন্ত্রী এই নয়ন চন্দ্রকে আটক করা হয়েছে। দুর্নীতি লুটপাটের ব্যাপক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। ভারতের পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সাবেক ভূমিমন্ত্রী নয়ন চন্দ্রকে আটক করেছে বিজিবি। 6 অক্টোবর রাত 9:30টার দিকে উপজেলায় শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। মহেশপুর 58 বিজিবির অধিনায়ক লে কর্নেল শাহ মোহাম্মদ আজিজুর শাহিদ কালের কণ্ঠকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সাথে আরও বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যমে বিষয়টি উঠে এসেছে। তিনি জানান, অবৈধভাবে ভারতে পালানোর সময় শ্রীনাথপুর সীমান্তের সাবেক ভূমিমন্ত্রী নয়ন চন্দ্রকে আটক করা হয়েছে। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান খুলনা 5 আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র। সে সাথে 2008, 14, 18 সালে নির্বাচনে টানা 3বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এই নারায়ণ চন্দ্র। তার বিরুদ্ধে ভূমি বিষয়ক ব্যাপক দুর্নীতির তথ্য রয়েছে। একের পর এক বেরিয়ে এসেছে নানা ধরনের তথ্য। সবচেয়ে অবাক হবেন, এর আগেও 2014 সালে 12 জানুয়ারি তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও শপথ নেন। কিছুদিন পর মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হকের মৃত্যু হলে তিনি ওই মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব ও দায়িত্ব পান। এমন বিষয় এবার উঠে আসছে তার বিরুদ্ধে। তবে তাকে এখন ভারতে পালানোর জন্য যে গ্রেপ্তার করা হয়েছে, এখন তার বিরুদ্ধে আরো কি কি এলিগেশন আছে তা ভবিষ্যতে বোঝা যাবে। এদিকে আরো চমকে যাবেন, এবার গ্রেপ্তার করা হয়েছে সাবেক মন্ত্রী সাবির হোসেন চৌধুরীকে। সাবেক পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এই সাবির হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রবিবার সন্ধ্যার সাবেক মন্ত্রীর গুলশানের বাসায় তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন। বিকেলে ডিবির একটি দল সাবির হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মূলত তাকে কি কারণে গ্রেফতার করা হয়েছে সে বিষয়টিকে এখনো স্পষ্টভাবে তুলে ধরেনি। এদিকে আবার অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কর্নেল ওলি। তিনি যে তথ্য দিলেন রীতিমতো চমকে যাবেন। আশানুরূপ ফলন এখনো পাননি তিনি। কি বিষয়ে তিনি পেলেন না এবং কেনই বা তিনি কথা বললেন? অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মকাণ্ডের অগ্রগতি আশানুরূপ নয় বলে মন্তব্য করেছেন কর্নেল ওলি। রাজধানী থেকে এমন তথ্য দেন তিনি। অলি আহমেদ বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 2 মাস সময় পূর্ণ হয়েছে। এই সরকারের কাজে জনগণের আশা আকাঙ্ক্ষা অনেক, তবে এখনো মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ ও দুশ্চিন্তা কাজ করছে। কারণ সংস্কার কর্মকাণ্ডের অগ্রগতি আশানুরূপ নয়। কোনো অবস্থাতে দেশের মানুষকে নিরাশ করা যাবে না। আমাদের সকলকে সরকারকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে হবে। যৌথ প্রচেষ্টার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বলেও তথ্য দেন এবং সংস্কারের কাজ সম্পূর্ণ করতে হবে। প্রয়োজনে দক্ষ, শিক্ষিত, উপযুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে উপদেষ্টাদের সংখ্যা বৃদ্ধি করতে হবে। নিয়মিত রাজনীতিতে অভিজ্ঞানের পরামর্শ দেন। সেই সাথে আমাদের পক্ষ থেকে আমরা এই সরকারের পূর্ণ সহযোগ করতেও প্রস্তুত। সংস্কার বাস্তবে রূপ দিতে হবে। এছাড়াও প্রত্যেকের মানসিক ও সংস্কারও প্রয়োজন। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা যুক্তিযুক্ত উল্লেখ করে ব্যাখ্যা করে দেন তিনি। বর্তমান অন্তর্বর্তী সরকার কর্মকাণ্ড পর্যালোচনা করলে মনে হয় যে তাদের অনেকেরই ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের প্রতি দুর্বল। অথচ ওই আওয়ামী লীগ স্বৈরাচার সরকার গণ আন্দোলনের সময় ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়েছে। বিশেষত গত 15 বছরে গণতন্ত্রকে নিশ্চিহ্ন ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠাও করেছে। অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, আইন বিচার ব্যবস্থা, নির্বাচন পদ্ধতিও ধ্বংস করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রশ্ন, তাদের নিবন্ধন বাতিল করার জন্য আরও কত মানুষ শহীদ হওয়া প্রয়োজন ছিল? আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করাও যুক্তিযুক্ত, অন্যথায় শহীদদের রক্ত বৃথা যাবে বলেও তথ্য দেয় এই কর্নেল ওলি। শেষে তিনি আরও ব্যাপক তথ্য প্রকাশ করেন।
দেশে ব্যবসায়ীদের মধ্যে 8 থেকে 10 জন বড় বড় ক্রিমিনালও রয়েছে, যারা একনায়কতন্ত্র কায়েম করার জন্য শেখ হাসিনাকে অকণ্ঠ সমর্থনও জানিয়েছে। এই ক্রিমিনালগুলো দেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি সিন্ডিকেটের মাধ্যমে বড় ধরনের প্রকল্পগুলো নিয়ন্ত্রণ করেছে। এদের মধ্যে অনেকে অর্থনৈতিক কাজে লিপ্ত ছিল, নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য দেশের অর্থনীতি এবং গণতন্ত্রকে ভিন্ন খাতে প্রভাবিত করেছে। রাজনীতিবিদেরা তাদের মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছে, অন্যদিকে তাদের চুরির টাকাও বিদেশে পাচার করে ব্যাংকগুলোকে ঋণগ্রস্ত করেছে। কিছু কিছু রাজনৈতিক দল রাজনীতিবিদ, এমপি এবং মন্ত্রীদেরকে তাদের কোনো গোলাম হিসেবে ব্যবহৃত করেছে, যার কারণে এদের কর্মকাণ্ডগুলো প্রকাশ্যেও আসছে না। এমন তথ্য দিয়ে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন এই কর্নেল অলি। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তথ্য দিয়েছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে কি তথ্য দিলেন তারা? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করার জন্য অনুরোধ করেছি। পাশাপাশি নির্বাচন কমিশন ও প্রশাসন সংস্কার সহ বিভিন্ন ধরনের মতামত তুলে ধরেছে দলটি। মির্জা ফখরুল বলেন, নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে, নির্বাচন কমিশনের সংস্কার এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারগুলো আমরাও তুলে ধরেছি, আমাদের মতামতগুলোও দিয়ে এসেছি। আমরা বলেছি নির্বাচন কমিশনের নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। আর আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি, নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে বিষয়ে আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। এক প্রশ্নের জবাবে এই মির্জা বলেন, আমি মাস দিনকাল নিয়ে কথা বলিনি, উনি যেটা আমাদের বলেছেন নির্বাচন আমাদের প্রধান গুরুত্বপূর্ণ। শেষ বিষয়গুলো তিনি তুলে ধরেন এই মির্জা ফখরুল। এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি, এবার কিন্তু রিজভী খেপে গেছেন। দেশে ফ্যাসিস্টের স্থান হবে না বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন তিনি। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে ফ্যাসিস্ট ও স্বৈরাচারদের দোসরদের স্থান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শহীদদের রক্ত কোনোভাবে বৃথা যেতে দেওয়া হবে না, ফ্যাসিস্টদের ও তাদের দোসরদের সব দোসরদের বিচারের দেশের মাটিতে হবে, এমনটা তথ্য দেন তিনি। বিএনপি এই নেতা বলেন, বিগত ফ্যাসিস্ট শাসনামলের সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, হামলা হয়েছে, গুম হয়েছে, আমাদের নেতাকর্মীদের গণগ্রেপ্তার, গুম, খুনও করা হয়েছে, এমন দাবি করেছেন তিনি। তারপরে বিএনপির একজন নেতাকর্মীকে লক্ষ্য থেকে তারা সরতে পারেনি। দলের প্রত্যেক নেতা কর্মী গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ের কাজ করে গেছেন। তিনি আরো বলেন, দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা, ভোটাধিকার নিশ্চিত করার জন্য দলের সব পর্যায়ের নেতা কর্মীর সক্রিয় অংশগ্রহণ ছিল। সর্বশেষ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার চূড়ান্ত লড়াইয়ের অনেক প্রাণ গেছে। এত শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে ফ্যাসিস্ট ও স্বৈরাচারদের স্থান হবে না বলে হুঁশিয়ারি বার্তা দেয় এই রুহুল কবির রিজভী। সে সাথে তিনি বলেন, এই দেশে ব্যাপক ধরনের অরাজকতা করেছে এবং অনেক লুটপাটও করেছে এই সরকার। সেই সরকারের বিষয়ে তিনি তথ্য দিয়েছেন। আরও তথ্য দিয়েছে ব্যাপক বিষয়ে। তারা বলেছে স্বর্ণদাস হত্যায় অন্তর্বর্তী সরকারের প্রতিবাদে নেই কেন, এমন প্রশ্ন তুলেছেন কিন্তু রিজভী, বিএনপির কেন্দ্রীয় এই নেতা। তিনি বলেছেন, ভিন্ন ধর্মের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়, এতে হিন্দু কেউ আহত বা নিহত হলে সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ ও প্রতিবেশী দেশ হিন্দুদের উপর আক্রমণ হবে বলে প্রচার করে, কিন্তু ভারতের সীমান্তে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বিবেচনা করে না। তারা সীমান্তে যে কাউকে হত্যা করে তাদের টার্গেট বাংলাদেশের মানুষ। ওরা ফেলানিকে যেভাবে ঝুলিয়েছে সেভাবে স্বর্ণকেও মেরেছে, আরও একজন হিন্দুকে মেরেছে। সীমান্তকে শান্তিপূর্ণ সীমান্ত তৈরির আহ্বান জানালেও ভারত শোনেনি।